অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। বর্ষা নেমেছে কলকাতার ওপর। সকাল থেকে ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে, চারিদিকে জলে থই থই। নিজের চেম্বারেই বসেছিলাম। এই ঝড় বৃষ্টির কারণে চেম্বার রোগী শূন্য। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা অজানা গলা ভেসে আসলো। ডক্টর বাসু বলছেন? হ্যাঁ, বলুন। আশা করছি আপনি ভালো আছেন। আমি হলাম মানিকগঞ্জের জমিদার অতুল কৃষ্ণ রায় চৌধুরী। খুব বিপদে পড়ে আপনাকে এই ফোনটা করলাম। আসলে আমার ছেলে সুজয় গত কয়েক মাস ধরে এক অজানা রোগে ভুগছে। দিনে দিনে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েও কোনো সুরাহা হয়নি। আপনার সম্পর্কে লেখা প্রতিবেদনটি আমি খবরের কাগজে পড়েছি। আপনি যে নানান অজানা রোগ ব্যাধি থেকে রোগীকে বাঁচিয়ে তুলেছেন, সে খবর আমাদের গ্রামে ছড়িয়ে পড়েছে। তাই আপনার কাছে একটা অনুরোধ, দয়া করে আমাদের বাড়িতে আসুন, আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। আপনাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, দয়া করে একবার আসুন। আচ্ছা, মানিকগঞ্জ যাব কিভাবে সেটা একটু বলুন তো। হাওড়া থেকে ট্রেন ধরে কদমতলা স্টেশনে নামবেন। সেখান থেকে বাস ধরে আরো 30 মাইল। রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আপনার অপেক্ষায় থাকবো, রাখছি। কেমন রোগ, কি সিমটম কিছুই তো বললেন না জমিদারবাবু। একটু অবাকই হলাম। জানি না কেন হঠাৎ মনের মধ্যে কৌতূহলের মেঘ ঘনিয়ে আসতে লাগলো। ঠিক করলাম কালকেই রওনা দেব। পরের দিন হাওড়া থেকে ট্রেনে উঠে পড়লাম কদমতলার উদ্দেশ্যে। ট্রেনটা কদমতলা পৌঁছানোর রাইট টাইম ছিল সন্ধ্যা 7টা, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে যখন ট্রেনটি কদমতলা পৌঁছলো তখন বাজে রাত 10টা। প্ল্যাটফর্মে নেমে দাঁড়াতেই ট্রেনটা হুইসেল দিয়ে আবার চলতে শুরু করলো। আমি ছাড়া আর কেউ নামলো না এই স্টেশনে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। ঘন ঘন মেঘের গর্জন আর ঝমঝম করে বৃষ্টির আওয়াজটাই এখন আমার সঙ্গী। ধীর পায়ে এগিয়ে গেলাম টিকিট ঘরের দিকে। দেখি এক ব্যক্তি বসে আছেন টিকিট ঘরে। তাকে জিজ্ঞাসা করলাম, দাদা, মানিকগঞ্জ যাওয়ার বাস কোথা থেকে ছাড়ে? আরে মশাই, এখন তো 10টা বেজে পার, শেষ বাস তো চলে গিয়েছে সে 8টেই। কারখানার গাড়িও বেরিয়ে গেছে অনেক আগেই। 30 মাইল খানেক পর। অতদূর রিক্সাও যাবে না। আর এই ঝড় বৃষ্টিতে রিক্সা পাবেন কিনে তারও ঠিক নেই। সকাল 5টেই আসবে বাস, সেটা ছাড়বে 5:30। এ তো ভারী মুশকিলে পড়া গেল। আপনি মানিকগঞ্জে কোথায় যাবেন? জমিদার বাড়ি। ও, রাতে তো কোনোভাবেই সেখানে পৌঁছানো যাবে না। বরং এক কাজ করেন, আমাদের স্টাফ রুমে আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে নিন, কাল সকালে বাস পেয়ে যাবেন। অনেক দিন কেউ ওই স্টাফ রুমে থাকিনি, তাই একটু ধুলো ময়লা হয়ে আছে। কিছু মনে করবেন না মশাই, রাতটা কোনো রকমের জল খেয়ে কাটান, সকালে আপনার খাবার ব্যবস্থা করে দিব। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তাকে আবার ধন্যবাদ জানিয়ে স্টাফ রুমের দিকে হাঁটতে শুরু করলাম। স্টাফ রুমে ঢুকে দেখি কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। মেঝের ওপর ধুলোর আস্তরণ, বাইরে শুধু মেঘের টাক আর তুমুল বৃষ্টি, সাথে ব্যাঙেদের একতালে কোলাহল।
কি ভুতুড়ে পরিবেশ রে বাবা। এইসব ভাবতে ভাবতে একটা চেয়ার টেনে বসে পড়লাম। হঠাৎ ভারী গলায় কেউ বলে উঠল, কে কে এখানে? আমি চমকে উঠলাম। আমি ছাড়াও আরেকজন এই ঘরে আছে। কই, লোকটা তো কিছু বলল না। আবার সেই ভারী গলা ভেসে এলো, কি হলো? মুখে কথা ফুটছে না নাকি? না ভয় পেয়েছো? আগে আমাকে ওই টিকিট ঘরের লোকটি বললেন এখানে রাতটা কাটাতে। এই ঝড় বৃষ্টিতে বাস পাইনি। ও আচ্ছা, তো বাবু তোমার নাম কি? কৌশিক বাসু। নামটা যেন শোনা শোনা লাগছে। তুমি করো কি? আমি ডাক্তার, কলকাতায় আমার চেম্বার আছে। তুমি কি সেই ডাক্তার যে যে খুব কম বয়সে অনেক নাম করেছে? হ্যাঁ, আমি সে ব্যক্তি। ওহো, আমার কত বড় সৌভাগ্য! আপনার মতো বিখ্যাত ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো, গল্প করতে করতে রাতটা কেটে যাবে। ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার নামটা তো জানা হয়নি। আপনি কোথায় যাচ্ছেন? আমি তুষার বড়ুয়া। আমার গন্তব্য বহু দূরে। কিভাবে পৌঁছানো যায় জানা নেই। মানে? ওসব বাদ দেন, আপনি কোথায় যাবেন? আমি যাব মানিকগঞ্জের জমিদার বাড়ি। অতুল কৃষ্ণ রায়চৌধুরী বাবুর ছেলে সুজয় বড়ই অসুস্থ, তাকেই দেখতে যাচ্ছি। ও, মানিকগঞ্জ জমিদার বাড়ি। সেখানে যাওয়াটা ঠিক নয়। কেন বলুন তো? তুমি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করো? হঠাৎ ভূত প্রেতের কথা উঠতে একটু অবাক হয়ে বললাম, কেন বলুন তো? কারণ ওই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। বলেন কি? শোনো তবে, আমি হলাম আয়ুর্বেদিক চিকিৎসক, আর এই আয়ুর্বেদ শিখেছি সিকিমের একটি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। আয়ুর্বেদের পাশাপাশি ধর্মশাস্ত্র, সাধনা, তন্ত্রমন্ত্র এসব নিয়েও অনেক পড়াশোনা করেছি। আমি ঘুরে বেড়াতাম দেশ বিদেশে বিভিন্ন গাছগাছড়ার খোঁজে। নানান জটিল রোগের কারণ ও কিভাবে সারানো যায় তা নিয়ে গবেষণা করতাম। মাসখানেক আগে এভাবে ঘুরতে ঘুরতে আমি পৌঁছালাম মানিকগঞ্জ। সেখানে গ্রামবাসীরা আমার পরিচয় জানার পর আমাকে জমিদারের ছেলের অসুখের কথা জানালো। গ্রামবাসীদের কথা শুনে আমার মনে কৌতূহলের পোকা নড়ে উঠল। টাকা পয়সার লোভ আমার কোনো কালেই ছিল না, কিন্তু এই রোগ সারানোর নেশায় আমাকে টেনে নিয়ে চলল মানিকগঞ্জ। আমি গিয়ে উঠলাম জমিদার বাড়িতে। জমিদার অতুলবাবু আমাকে অনেক ধন্যবাদ জানালেন। আমার সম্পর্কে সব জিজ্ঞাসাবাদ করলেন। জন্ম কবে, কোথায়, এখন কোথায় থাকি, ডাক্তারি কোথায় শিখেছি, নানান প্রশ্ন। তারপর তিনি বলতে শুরু করলেন, কি বলবো ডাক্তারবাবু, ছেলেটা আমার বড়ই শান্ত ছিল। কি জানি হঠাৎ কি হলো, তারপর থেকে কেমন জানি ছেলেটা বদলে গেছে। সে একদিন পাশের পুকুরে মাছ ধরতে গেছিল। সেখানে হঠাৎ কিছু দেখে ভয় পেয়ে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাত পায়। তারপর থেকে 1 মাস হয়ে গেল। ছেলেটার অবস্থা খুবই খারাপ। দিনের বেলা সে কোনো মতেই ঘর থেকে বেরোয় না, চোখ বন্ধ করে শুয়ে থাকে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে প্রায়। রাত হলেই শুরু করে আজব কাণ্ড কারখানা। এমন অবদ্ধ ভাষায় কথা বলে আমরা কেউ কিছু বুঝে উঠতে পারি না। চোখগুলো বড় বড় হয়ে যায়, হাত পা শটান করে দাঁড়িয়ে থাকে। খুব বিপদ ডাক্তারবাবু। এর আগে আরো 2 জন ডাক্তারবাবু এসেছিলেন। তারা সুজয়ের এই কাণ্ড কারখানা দেখে ভয়ে রাতারাতি কিছু না জানিয়েই চলে গেছেন। আপনি কিছু করুন ডাক্তারবাবু। সব কিছু শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তারপর দুজনে গেলাম সুজয়ের ঘরে। গিয়ে দেখি সে শুয়ে আছে। তার মুখ ফ্যাকাশে,
মনে হচ্ছে শরীরে রক্ত কম। এছাড়া বাইরে থেকে আর কোনো রকম কিছু চোখে পড়ল না। সুজয় ঘুমোচ্ছে দেখে আর তার ঘুম ভাঙালাম না। আমিও সেদিন ক্লান্ত ছিলাম, তাই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাত হতেই হঠাৎ একটা আওয়াজ কানে এলো। কেউ কোনো মন্ত্র আওড়াচ্ছে, কিন্তু কি ভাষায় সেটা বোঝা মুশকিল। আমি কান খাড়া করে শুয়ে রইলাম। মনে হচ্ছিল এই মন্ত্র আমার শোনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। কিছুক্ষণ পর সেই মন্ত্র আমি বুঝতে পারলাম। এ তো মারণতন্ত্র। যার উপরে এই তন্ত্র চালনা করা হয় সেই মন্ত্র আওড়ায় নিজের অজান্তেই, আর নিজের মৃত্যুকে কাছে ডেকে আনে ধীরে ধীরে। সেদিন রাতটা কোনো রকমের চোখ বুজে শুয়ে রইলাম। পরের দিন সকালে অতুলবাবুকে পুরো কথাটা জানালাম। তিনি পুরোপুরি নাস্তিক মানুষ। দেবতা, ভগবান, ভূত প্রেত, তন্ত্রমন্ত্র কিছুতেই তার কোনো বিশ্বাস নেই। তিনি উল্টো আমার যোগ্যতার উপরে প্রশ্ন করতে শুরু করলেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চান না। তিনি আমাকে বললেন কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যেতে। তারপর আপনি কি করলেন? সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল সেই মন্ত্র উচ্চারণের আওয়াজে। মন দিয়ে শুনতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার চোখ বুজলাম। ঘুম ঘুম এসেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলতেই একজোড়া হাত আমার গলা টিপে ধরল। আমি কোনো মতেই সেই হাত ছাড়াতে পারলাম না। ধীরে ধীরে আমার চোখের সামনে অন্ধকার নামতে লাগলো, আর আমার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আপনি তো দারুণ গল্প বলেন। আপনার নিথর দেহ যদি জমিদার বাড়িতে লুটিয়ে পড়ে, তবে আমার সামনে জলজ্যান্ত শরীরটা কার? তোমার সাথে রসিকতা করার মতলব আমার নেই। তোমাকে সাবধান করতে আসলাম। দেখতে চাও আমার আসল রূপ? এই নাও। কি এবার বিশ্বাস হলো তো? এ কি? আপনাকে কে হত্যা করেছিল? আমার নিথর দেহ তারপর টেনে নিয়ে বাড়ির পেছনে নিয়ে গেল সেই জমিদার। সেখানেই মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে দিল। জমিদার? তিনি কেন খুন করবে? আপনাকে খুন করে তার কি লাভ? জমিদার অতুল কৃষ্ণ তাদের জমিদারির হিস্সা থেকে তার ভাই অমল কৃষ্ণ রায়চৌধুরীকে বঞ্চিত করতে চাইছিল। সেই উদ্দেশ্যে তিনি তার ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করেন। এই অবস্থায় জমিদার এক তান্ত্রিকের শরণাপন্ন হন। সে তাকে এক যজ্ঞের আয়োজন করতে বলে, আর এটাও বলে যে সেই তান্ত্রিক ও জমিদার ছাড়া আর কেউ যেন যজ্ঞের সময় ওই জায়গায় না আসে। কিন্তু দুর্ভাগ্যবশত জমিদারের ছেলে সেখানে এসে পড়ে। তাতেই সেই তান্ত্রিকের করা মারণতন্ত্রের কবলে পড়ে যায় জমিদার অতুল কৃষ্ণের এক ছেলে সুজয়। তারপর থেকে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে আর অবৈধ ভাষায় মন্ত্র পড়তে শুরু করে। সেই অসাধু তান্ত্রিক তখন অতুল কৃষ্ণকে বলে যে 3টি নরবলি চাই, তাহলেই তার ছেলেকে বাঁচানো যাবে। কিন্তু যাকে তাকে বলি দিলে কাজ সিদ্ধ হবে না। এমন মানুষের বলি দিতে হবে যার জন্ম পূর্ণিমার রাতে, আর বলি দিতে হবে অমাবস্যার রাতে। এরপর থেকেই জমিদার বলি দেওয়ার জন্য লোক খুঁজতে শুরু করে। সে চাইলেই তার গ্রামবাসীদের মধ্যে থেকে খুঁজে নিতে পারত 3টি নিরীহ প্রাণ, কিন্তু তার ছেলের অসুস্থতার খবর পুরো গ্রাম জানে। তারপর 3জন গ্রামবাসী হঠাৎ গায়েব হয়ে গেলে পুরো সন্দেহটা এসে পড়তো জমিদারের ওপর। তাই সে ঠিক করলো দূর দূরান্ত থেকে ডাক্তারদের ডেকে এনে তাদের খুন করবে। আপনাকে নিয়ে 3টি প্রাণ নেওয়া তো হয়ে গেছে, তবে আমাকে ডাকা হলো কেন? বললাম না, এমন লোকের বলি দিতে হবে যার জন্ম পূর্ণিমার রাতে। কিন্তু আমার সেই সৌভাগ্যটা ছিল না। তবে আপনাকে মারলো কেন? আমি যেহেতু বুঝে গেছিলাম যে তার ছেলের ওপর মারণতন্ত্র করা হয়েছে, এতে জমিদার ভেবেছিল যে আমি আগের 2 ডাক্তারের হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাওয়ার রহস্য ধরে ফেলব। আগের 2 ডাক্তারকেও সেই জমিদারই খুন করেছে, আর বিনা কারণে আমিও প্রাণ হারালাম। তোমাকে সাবধান করার জন্যই আজ আমি এখানে এসেছি।
জমিদারকে ধরিয়ে দিতে হবে পুলিশের হাতে। আমার খুনের বদলা, আরো 2টি নিরীহ প্রাণের বদলা তোমাকে নিতেই হবে। খুনের বদলা তোমাকে নিতেই হবে, নিতেই হবে। এইটুকু সময়ের মধ্যেই এত কিছু ঘটে গেল যে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। চোখ বন্ধ হয়ে আসলো। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। নার্সের কাছে জানতে পারলাম টিকিট ঘরের লোকটা আর কয়েকজন রিক্সাওয়ালা ধরাধরি করে এনে আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কাল রাতের বৃষ্টির পর আজকের আকাশ ঝলমল করছে সূর্যের আলোয়। কিন্তু মনের মধ্যে চিন্তার মেঘ ঘনীভূত হয়ে এলো। রাতে যা দেখলাম, যা শুনলাম, তা কি স্বপ্ন ছিল না বাস্তব?